প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এসএসসি যে রসায়ন আছে, এসএসসি রসায়নের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব যে আগামী 6 থেকে 7টি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের যত ধরনের গাণিতিক সমস্যা আছে তোমাদের সব কিছু সলভ করে দেওয়ার। অনেক স্টুডেন্ট এই অধ্যায়টাকে কিছুটা ভয় পায়। অনেকে মনে করে যেহেতু এটা গাণিতিক সমস্যার কোনো একটা অধ্যায় এবং রসায়নের যত গাণিতিক সমস্যা আছে সব যেহেতু এই অধ্যায়টা হয়তো একটু কঠিন, কিন্তু আসল কথা হচ্ছে এই অধ্যায়টা খুবই সহজ। তোমরা যদি আজকের ক্লাস থেকে শুরু করে আমি ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আপলোড করব খুব শীঘ্রই। তোমরা যদি প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করব যে তোমাদের এই অধ্যায়টি একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে প্রথম ক্লাসে আমি কী করব, আজকে আমরা একটা প্রস্তুতিমূলক ধারণা নিব যে এই যে রসায়নের যে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই অধ্যায়টা যদি তুমি ভালো করে করতে চাও তাহলে আসলে তোমার কি কি প্রস্তুতি থাকতে হবে বা কি জানা থাকলে তোমার এই অধ্যায়টা করতে বা এই অধ্যায়ের যত ধরনের গাণিতিক সমস্যা আছে সেগুলো সলভ করতে তোমার কোনো সমস্যা হবে না। এই অধ্যায়টার মধ্যে আমরা যে টপিকসগুলো পাই সেটা হচ্ছে মৌল এবং অ্যাভোগাড্রো সংখ্যা, শতকরা সংযুতির অঙ্ক করতে হয়, স্থূল এবং আণবিক সংকেত নির্ণয় করতে হয়, মোলারিটি মোলার দ্রবণ কীভাবে প্রস্তুত করবে, এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আছে। এবং এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে বিক্রিয়া রিলেটেড অঙ্কগুলো আসে। ওইখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয়, দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হয়, বা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া যাবে না, এই ধরনের আর হচ্ছে অ্যানালার রিলেটেড অঙ্কগুলো। তো প্রত্যেকটা অঙ্ক সলভ করার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথম ধাপ হচ্ছে আমার কিছু পদার্থের নাম এবং সংকেত জানতে হবে। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা বলছি যে পানি বা মিথেন, অ্যামোনিয়া, খাদ্য লবণ। নর্মালি তোমরা স্ক্রিনে যে পদার্থগুলো দেখছো যে এগুলো থেকেই বেশি আসে প্রশ্ন, মূলত এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। লক্ষ্য করো, যখন তোমাকে প্রশ্ন করবে যে খাদ্য লবণ, যে এত গ্রাম খাদ্য লবণে কতগুলো অণু আছে, এই ধরনের প্রশ্ন যখন করবে, তো কোনো স্টুডেন্ট যদি খাদ্য লবণের সংকেত না জানে তাহলে সে কিন্তু আসলে উত্তরটা দিতে পারবে না, তাই না? একটা স্টুডেন্ট যদি চুনা পাথরের সংকেত না জানে তাহলে চুনা পাথর রিলেটেড যে অঙ্ক সেগুলো কিন্তু সে সলভ করতে পারবে না। তো তোমরা স্ক্রিনে যে পদার্থগুলো দেখতে পাচ্ছ সেই পদার্থগুলোর অবশ্যই নাম এবং সংকেতগুলো একটু জেনে রাখবে। আর আরেকটা বিষয় আমি একটু এক্সট্রা কথা বলতে চাচ্ছি এখানে, আমরা যখন বোর্ড প্রশ্ন দেখব তখন মাথায় এটা রাখতে হবে যে বোর্ড প্রশ্নে কিন্তু পুরা বই থেকে তারা প্রশ্ন করে। তাই এমন কিছু পদার্থের নাম থাকে যেগুলো হয়তো তুমি, যারা নাকি ক্লাস 9-এ আছো, হয়তো ষষ্ঠ অধ্যায়ে পড়ছো, কিন্তু এখন পর্যন্ত ওই নামগুলো তোমরা জানো না, কারণ ওই নামগুলো হয়তো পরবর্তী কোনো অধ্যায় থেকে নেওয়া হয়েছে, এই জন্য তুমি হয়তো ওই নামগুলো জানো না। তাই তোমার একটু বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো স্টাডি করে কোন পদার্থগুলো দিয়ে তোমার অঙ্ক দিচ্ছে বা গাণিতিক সমস্যাগুলো আসছে সেগুলো একটু তুমি একসাথে করবা, ঠিক আছে? তাই আমি বোর্ড প্রশ্ন থেকে এই কয়েকটা নাম তোমাদের জন্য এখানে স্ক্রিনে দেওয়া হয়েছে, তুমি এগুলো একটু খেয়াল করবা। এই নামগুলো প্রায়ই আসে, এগুলো হচ্ছে তোমার নর্মালি বাণিজ্যিক নাম। লাস্ট আরেকটা কথা হচ্ছে, তুমি একটু লক্ষ্য করো লাস্টে যে নামটা আমরা লিখেছি এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর আগে অন্য যতগুলো সংকেত তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তাদের বাণিজ্যিক নাম। যেমন দেখো, এটা সালফিউরিক অ্যাসিড H2SO4, কিন্তু আমরা যদি এটা রাসায়নিক নামকরণ করতাম তাহলে এটা কিন্তু হাইড্রোজেন সালফেট হইতো, ঠিক আছে? যেমন এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে তার রাসায়নিক নাম, কিন্তু বাণিজ্যিক নাম হচ্ছে খাদ্য লবণ। তো যেই সকল নামগুলো হচ্ছে এরকম বাণিজ্যিক নাম থাকবে না, যেগুলো হচ্ছে এরকম রাসায়নিক নাম থাকবে যেমন সোডিয়াম কার্বনেট, এই সব সংকেত লেখার জন্য কিন্তু তোমার যোজনী লাগবে। তো যোজনী অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস, আমরা আসছি একটু সামনেই। দ্বিতীয় যে টপিক্সটা তোমার অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য, এটা হচ্ছে পারমাণবিক ভর। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সলভ করতে গেলে তোমার পারমাণবিক ভর লাগবে, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে। তো যে কোনো একটা পদার্থ চাইবে, ওই পদার্থ থেকে দেখবা তোমার কোনো না কোনো একটা প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তাহলে ধরো সালফিউরিক অ্যাসিড দিয়ে একটা প্রশ্ন আসছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তোমার বের করতে হবে। তো আণবিক ভর বের করবো আমরা কিভাবে? আমরা যদি পারমাণবিক ভর না জানি তাহলে তো আণবিক ভর বের করতে পারবো না। তাই এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার পারমাণবিক ভর জানা। তো প্রথম 20টা মৌলের পারমাণবিক ভর জানলে মোটামুটি চলে, কিন্তু তোমরা যদি সেফ জোনে থাকতে চাও তাহলে অবশ্যই প্রথম 30টা মৌলের পারমাণবিক ভর শিখে ফেলবে, ঠিক আছে? যেইভাবে পারো, কোনো টেকনিক ইউজ করা হোক বা যে কোনোভাবে হোক, তোমার প্রথম 30টি মৌলের পারমাণবিক ভর জানতে হবে। এরপর আসো, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি যে গাণিতিক সমস্যাগুলো আসছে, আমরা আগেও বলছি যে এগুলো হচ্ছে আসলে সমীকরণ থেকে আসে নর্মালি। তো সমীকরণ যদি তুমি না লিখতে পারো, তো সমীকরণের সমতা যদি না করতে পারো, সমতা মানে হচ্ছে দুই দিকে পরমাণু সংখ্যা সমান থাকতে হবে, তাহলে কিন্তু এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কই তুমি পারবা না।
তো এইখানেও আবার একটা ঝামেলা আছে। একটু আগে আমি তোমাদেরকে যেটা বললাম, আমরা আছি ষষ্ঠ অধ্যায়ে, কিন্তু সমীকরণগুলো মূলত আছে তোমার সপ্তম অধ্যায়ে, নবম অধ্যায়ে এবং একাদশ অধ্যায়ে। নর্মালি আমরা দেখেছি যে বোর্ড প্রশ্নে যে সমীকরণ থেকে অঙ্কগুলো দেওয়া হয় সেগুলা 99% মানে বেশিরভাগ, আসলে 100%ই বলা যায়, এগুলো সপ্তম অধ্যায় থেকে নবম অধ্যায়ের কিছু ট্রিক্স আছে ওগুলা, আর হচ্ছে একাদশ অধ্যায়ে কিছু বিক্রিয়া আছে, এইগুলার সমন্বয়ে এই প্রশ্নগুলো করা হয়। তো আমি যখন নাকি সমীকরণ রিলেটেড অঙ্কগুলো তোমাদেরকে সলভ করাবো, তখন কিছু টেকনিক আছে, কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তুমি খুব ইজিলি কোন সমীকরণগুলো দিয়ে পরীক্ষায় গাণিতিক সমস্যাগুলো আসে সেগুলো তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা ওই ক্লাসটা করলে, যে এই ক্লাসে আমরা এই যে সমীকরণ থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো সলভ করব, তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। সবশেষ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আমি যোজনীটাকে বলি রসায়নের মেরুদণ্ড, ঠিক আছে? তুমি যদি যোজনী না জানো তাহলে অনেক বড় বিপদে পড়বা। এবং যাদের কাছে রসায়ন বিষয়টা কঠিন লাগে তাদেরকে আমি বলছি যে তোমরা যারা যোজনী জানো না তাদের কাছেই রসায়ন কঠিন লাগে। যে স্টুডেন্ট যোজনী জানে সে যে কোনো পদার্থের সংকেত লিখতে পারবে, ঠিক আছে? সংকেত লিখতে পারবে, সেটার নাম লিখতে পারবে, এবং সে অন্যান্য সব কাজ ইজিলি করতে পারবে। তো যারা আমার এই কথা শুনছো বা ভিডিওটি দেখতেছো কিন্তু যোজনী পারো না, তাদেরকে আমি বলবো খুব দ্রুত, প্রয়োজনে 1 দিন 2 দিন সময় ইনভেস্ট করে হোক, তুমি স্যার যোজনীটা আয়ত্ত করে নাও। তো যোজনী এই অধ্যায়ে কেন ইম্পর্টেন্ট এটা তুমি একটু লক্ষ্য করো। আমি এখানে লিখেছি যে যোজনী যদি তুমি না জানো তাহলে তুমি সংকেত লিখতে পারবে না। আর যদি তোমার সংকেত লেখা ভুল হয় তাহলে তোমার সমতা ঠিকঠাক হবে না। সমতা মানে তো 2 দিকে পরমাণু সংখ্যা সমান করতে হবে। তুমি যদি সমতা ঠিকঠাক না করো, সংকেত লিখতে ভুল করো, তাহলে তোমার আণবিক ভর যে হিসাব করবা তুমি, এটা ভুল হবে। তাহলে আণবিক ভরই যদি ভুল হয় তাহলে তোমার পুরো অঙ্কটাই কাটা, তোমার টোটাল কাজটাই জিরো হয়ে যাবে। একটা উদাহরণ তুমি দেখো একটু নিচে, যেমন ধরো সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। কিন্তু একটা স্টুডেন্ট কী করলো, সে যোজনী না জানার কারণে সোডিয়াম সালফেটের সংকেতটা ঠিক এইভাবে লিখলো, Na2SO4 না লিখে সে NaSO4 লিখলো। তো দেখো এখানে 2 না দেওয়ার কারণে সে তো এইখানে সোডিয়াম যে 2টা সমতা করতে গিয়ে এখানে 2টা লিখবে না। উপরে যেখানে দেখো সঠিকভাবে লেখা আছে এখানে 2টা সোডিয়াম, তাহলে আমার বাম পাশেও 2টা সোডিয়াম রাখতে হবে। তাহলে যেহেতু সে সমীকরণের সমতাটা ভুল হবে, তাহলে এইগুলো দিয়ে যে আমি যে ভর বের কইরা তারপরে যে অঙ্ক করবো, তাহলে তো আমার অঙ্কটাও ভুল হবে, তাই না? তো যোজনী স্যার মোস্ট ইম্পর্ট্যান্ট, পুরো রসায়ন সাবজেক্টটার জন্যই যোজনী খুবই দরকার। আর তোমরা পঞ্চম অধ্যায়ে যোজনী সম্পর্কে আইডিয়া পাবা, সেখানে একটা যোজনীর চার্ট আছে, আরেকটা হচ্ছে যৌগমূলকেরও একটা চার্ট আছে, সালফেট, কার্বনেট, নাইট্রেট, বাইকার্বনেট, এই ধরনের যত যৌগমূলক আছে সবগুলার যোজনী তোমরা খুব দ্রুত আয়ত্ত করো। তাহলে যোজনী জানলে তোমার সংকেত লেখা ঠিক থাকবে, সংকেত ঠিক থাকলে তোমার সমীকরণ লেখা ভালো হবে, সমীকরণ ঠিকঠাক লিখলে সমতাও ঠিক হবে, সমতার ভিত্তিতে আণবিক ভর লেখা ঠিক হবে, এবং তোমার সব কিছুই ঠিকঠাক থাকবে। তো তুমি বোঝার চেষ্টা করো যে সমীকরণ লেখার ক্ষেত্রে যোজনী যে কত ইম্পর্ট্যান্ট। তো এই মূলত হচ্ছে আমাদের 4টা টপিকস। আমরা মূলত পদার্থের নাম এবং সংকেতগুলো জানার চেষ্টা করব। আমরা অবশ্যই 30টা মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে ফেলব। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কিভাবে লিখতে হয়, কিভাবে সমতা করতে হয়, এগুলো চর্চা করব। এগুলো বেশি বেশি বিক্রিয়া লিখে খাতায় লিখে লিখে তোমার চর্চা করতে হবে। আর অবশ্যই আমরা যোজনী জানার চেষ্টা করব, কারণ যোজনী না পারলে আমি পদার্থের সংকেত লিখতে পারবো না, সংকেত না লিখতে পারলে সবই ভুল। তো এই হচ্ছে কথা। তো আমি ধারাবাহিকভাবে ষষ্ঠ অধ্যায়ের প্রত্যেকটা টপিক্সের অঙ্ক নিয়ে তোমাদের ক্লাস করব, এবং সেগুলো খুব দ্রুত আপলোড করব তোমাদের জন্য। আশা করি এই চ্যানেলটির সাথে থাকবে। আর শেষ কথা, সবার মতো একই কথা, চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।